হ্যালো স্টুডেন্টস, আশা করি তোরা নিটের প্রপারলি প্রিপারেশন নিচ্ছিস। আমি বলেছিলাম আগের সপ্তাহে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে তোদের নিটের যে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টারের উপর স্ট্রেস দিতে হবে এবং কোন কোন চ্যাপ্টারকে পাখির চোখ করতে হবে, তার ফলে তোরা নিটে 140-এর উপর স্কোর করতে পারিস। কারণ 140 স্কোরটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ তোরা জানিস যে 620 প্লাস আমাকে স্কোর করতেই হবে, যার জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে 140 প্লাস 140 প্লাস স্কোর করাটা অত্যন্ত জরুরি। তাই কোন কোন চ্যাপ্টারের উপর আমাকে স্ট্রেস দিতে হবে আমি এই ভিডিওটা তাদের জন্য বলছি যাদের ভালো খুব প্রিপারেশন আছে, মক টেস্টে 140-এর উপর পাচ্ছিস, সুতরাং ওয়েল অ্যান্ড গুড। তাদের পক্ষে তো আশা করি তারা ক্লিয়ার সুন্দরভাবে করে ফেলবে, তাও তাদের ক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ সেসব ছেলেদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যারা অনেক কম পাচ্ছে, ধর 90-এর কাছাকাছি, 80-এর কাছাকাছি মার্কস বা 110 জাস্ট কার্নেসে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু সেম ভাবে অ্যাপ্লিকেবল হয়েছে। ফিজিক্স একটা ভাস্ট সিলেবাস, কনসেপ্টের অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেক নিউমেরিক্যালসের চ্যাপ্টার আছে, আমাকে কিভাবে পড়তে হবে সেই সবগুলো কিন্তু আমি একটু ডিটেলে বলবো। প্রথমেই যেটা আসি, আমাকে সব থেকে বেশি কোশ্চেন যেটা ক্যারি করবে সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। আমি বারবার কিন্তু বলে দিয়েছি, সমস্ত জায়গায় সবসময় বলছি যে মডার্ন ফিজিক্সটাকে কিন্তু আমাকে পাখির চোখ করতে হবে এবং এখানে কিন্তু 6 থেকে 7টা কোশ্চেন আসবে, মিনিমাম 6 থেকে 7টা কোশ্চেন আসবে। এমন কিছু ইম্পর্টেন্ট না, অ্যাটম আর নিউক্লিয়াই তোরা কেমিস্ট্রিতে পড়েছিস, ফিজিক্সেও পড়ছিস, এই দুটোর ক্ষেত্রেই কমন ইনফরমেটিভ টাইপ, প্লাস যে নিউমেরিক্যালস গুলো আসবে ডাইরেক্ট ফর্মুলা বেসিস নিউমেরিক্যাল, সুতরাং সেসব নিয়ে চাপের কোনো প্রশ্নই নেই। অ্যাটম আর নিউক্লিয়াই, সেমিকন্ডাক্টর ডিভাইসেস, এটা একটু কনসেপ্টেড, যদিও স্ট্রেট কাট কোশ্চেন আছে। সেমিকন্ডাক্টর ডিভাইসেস, ডুয়াল নেচার, আমার এইগুলোর উপর অবশ্যই আইনস্টাইন ইকুয়েশন থেকে কোশ্চেন, আইনস্টাইন ইকুয়েশন থেকে ফটোইলেকট্রিক এফেক্ট, এইসব জায়গা থেকে তোর এমসিকিউস নিউমেরিক্যালস এগুলো আসবে। সুতরাং আমাকে প্রথমে প্রাকৃতিক চোখ যেটা করতে হবে সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্স থেকে আমাকে কিন্তু একটা কোশ্চেনও মিস করা চলবে না। এই জায়গাটা কিন্তু অত্যন্ত সোজা এবং কোশ্চেন কিন্তু ঘোরানোর কোনো চান্স থাকে না। ন্যাচারালি এখানে তোরা কিন্তু 6 to 7 কোশ্চেন্স একদম সিকিউরড মার্কস তোরা কিন্তু ক্যারি করতে পারবি। ওকে, ফার্স্ট আমাকে দেখতে হবে যে হচ্ছে মডার্ন ফিজিক্স। সেকেন্ড কি, থার্মোডাইনামিক্স এন্ড কেটিজি। আমি বারবার বলে আসছি থার্মোডাইনামিক্স এন্ড কেটিজি, এখান থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন পাবি। কেটিজি এন্ড থার্মোডাইনামিক্স দুটোই কিন্তু কেমিস্ট্রিতে আছে, যদিও থার্মোডাইনামিক্স থেকে একটু কনসেপ্ট উল্টো আছে, ফার্স্ট লাইট কনসেপ্ট উল্টো আছে, সেটা নিয়ে কোনো চাপের কিছু নেই, কিন্তু ফর্মুলাগুলো মোরাললেস সেমই আছে প্রায়। তাই এই দুটো চ্যাপ্টার কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এনটিএ বা নিটের কোশ্চেনের ক্ষেত্রে খুব ফেভারিট জায়গা একটা। তাহলে ফার্স্ট আমাকে মডার্ন ফিজিক্স, সেকেন্ড কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড কেটিজি, এই পার্টটা করতে হবে। থার্ড আমাকে যেটা স্ট্রেস দিতে হবে সেটা হচ্ছে আমাকে ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্স কিন্তু একটা ভাইটাল পার্ট, ইনক্লুডিং ক্যাপাসিটর। ইলেকট্রোস্ট্যাটিক্স ইনক্লুডিং ক্যাপাসিটর, এখানে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন্স পাবে, ইলেকট্রোস্ট্যাটিক্স ইনক্লুডিং ক্যাপাসিটর। সুতরাং ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফর্মুলার সঙ্গে আমাদের গ্র্যাভিটেশনের ফর্মুলা প্রচুর মিল আছে। এই গ্র্যাভিটেশন চ্যাপ্টার করার সঙ্গে সঙ্গে ফর্মুলার সঙ্গে জাস্ট কনস্ট্যান্টের চেঞ্জ আছে, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফর্মুলাগুলো কিন্তু একদম সেমই আছে প্রায়। তাই ন্যাচারালি ইলেকট্রোস্ট্যাটিক পড়ার সঙ্গে সঙ্গে বা গ্র্যাভিটেশন তোরা যদি কম্পেয়ার করে করিস, তোর গ্র্যাভিটেশন চ্যাপ্টারটাও অ্যাজ ওয়েল অ্যাজ যেমন হয়ে যাবে, তেমন ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে আছে ক্যাপাসিটর। এই জায়গা থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন আসবে, আমি কিন্তু বলছি তোরা দেখবি। তার ফোর্থ যে পার্টটা আসছে সেই পার্টটা হচ্ছে আমাদের মেকানিক্স পার্টে হচ্ছে 1D মোশন অ্যান্ড প্রজেক্টাইল মোশন অ্যান্ড ডাইমেনশন। আমরা কিন্তু ডাইমেনশনটা প্রায় ওভারলুক করে যাই, যেখানে পার্সেন্টেজ অফ এরর, ইনস্ট্রুমেন্টস, ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, এগুলো প্রায় ওভারলুক করে যায়। কিন্তু লক্ষ্য করে দেখ, প্রায় 3 থেকে 4 বছরের আগেকার কোশ্চেন বা পরপর যদি 3 থেকে 4 বছর ধরে যদি ফলো করিস, প্রত্যেকটা বার কিন্তু এই ডাইমেনশন থেকে 1 থেকে 2টো কোশ্চেন এসছে, কিন্তু প্রত্যেকটা বার কিন্তু ডাইমেনশন থেকে 1 থেকে 2টো কোশ্চেন এসছে। সুতরাং এটাও কিন্তু একদম ইম্পর্টেন্ট পার্ট, ইনক্লুডিং মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ।
সাবধান, কিন্তু এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ওভারলুক করে যায়। কিন্তু এই চ্যাপ্টার থেকে গত 3 বছর বা 4 বছর তোরা যদি খেয়াল করিস, তাহলে 3 থেকে 4 বছর যদি খেয়াল করিস, তাহলে দেখবি যে 2 থেকে 3টে কোশ্চেন একদম সিওর শট আসছেই, এবং খুব ইজি চ্যাপ্টার। তো ডাইমেনশন থেকে যে ডাইমেনশন চ্যাপ্টারে আসবে তার কোনো মানে নেই, কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকেই কিন্তু ডাইমেনশন আসতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপার। খালি স্ক্রু গেজ ভার্নিয়ার ক্যালিপার নয়, কারেন্ট ইলেকট্রিসিটিতে তোরা মিটার ব্রিজ ওই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন পাবি, ওই জায়গা থেকেও তোরা কোশ্চেন পাবি। ডায়াগ্রাম ওরাও পেতে পারিস, ডায়াগ্রাম ছাড়াও পেতে পারিস। ওকে, সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। 5 নম্বর হচ্ছে 1D মোশন অ্যান্ড প্রজেক্টাইল মোশন। আমি সব চ্যাপ্টার বলছি না, 1D মোশন অ্যান্ড প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনের ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আছে। প্রজেক্টাইল টাইপ 1, যেটি একটা হাইট থেকে হরিজন্টালি প্রজেক্ট করছে, গ্রাউন্ড থেকে প্রজেক্ট করছে অ্যাঙ্গেল করে, এই টাইপের প্রজেক্টাইল। আবার টাওয়ার থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে ভার্টিক্যালি না, জাস্ট অ্যাঙ্গেল করে প্রজেকশন অ্যান্ড ডাউনওয়ার্ড দিকে প্রজেকশন। তোদের কিন্তু এই প্রজেক্টাইল থেকে স্ট্রেট কাট কোশ্চেন আছে, ডাইরেক্ট ফর্মুলা প্যারা কোশ্চেন, ইকুয়েশন কম্পেয়ার করা কোশ্চেন, ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম রেঞ্জ রিলেটেড কোশ্চেন, এই সব কিন্তু আছে। এন্ড 1D মোশন থেকেও কিন্তু আছে, 1D মোশন থেকে ভেরিয়েবল মোশন থেকে আসতে পারে, যেটা হচ্ছে আমরা ক্যালকুলাস দিয়ে অ্যাপ্লাই করি। এই দুটো চ্যাপ্টার থেকে মোটামুটি কিন্তু তুই 2 থেকে 3টে কোশ্চেন পাবি, বা খুব কম হলে কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন পাবি, বারবার আমি বলছি। তারপরে যে পার্টটা আসছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি কিন্তু একটা ভাইটাল পার্ট। ওয়ার্ক পাওয়ার এনার্জি ইনক্লুডিং ফ্রিকশন, যেটা কার মুভ করছে ইনক্লাইন রোড বরাবর, বা পাম্পে জল তুলছে, পাম্পে জল ওয়াটার ফ্লো করছে, মানে এই টাইপের কোশ্চেন কিন্তু তোরা প্রায় যদি পিওয়াইকিউ সলভ করিস তাহলে দেখতে পাবি। ওয়ার্ক পাওয়ার এনার্জি কিন্তু একটা ভাইটাল পার্ট, ওয়ার্ক পাওয়ার এনার্জিও কিন্তু একটা ভাইটাল পার্ট। এখান থেকে কিন্তু ইনক্লুডিং ফ্রিকশন তোর কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন আছে। এগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার, পড়তেও বেশিক্ষণ সময় লাগবে না, অনেকদিন থেকে তোর ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ছিস। এবার তোরা যারা আইএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডে ছিলিস, বিশেষ করে আইএসসি বোর্ডে ছিলিস, তারাও কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে 9-10 থেকেই পড়ে আসছিস তোরা। তো ন্যাচারালি এগুলো খুব একটা টাফ না, তো এইগুলোকে কিন্তু আমাদের একদম পড়তেই হবে, সিওর শট করতে হবে। তারপরে ফিফথ যেটা পার্ট আমি বলবো সেটা হচ্ছে রোটেশনাল মোশন। দেখ, দুটো জিনিস আমি বলছি, যদি রোটেশনাল মোশন যদি আগে থেকে করা না থাকে তাহলে এখন একদম ধরবি না। যাদের করা আছে তারা অবশ্যই করে যাবি। সিস্টেম অফ পার্টিকেল এন্ড রোটেশনাল মোশন, এখান থেকে কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন পাবি। রোটেশনাল মোশন আমি আবার বলছি, যাদের করা আছে, যাদের গ্রিপের মধ্যে আছে তারা করবি, আদারওয়াইজ নালে ছেড়ে চলে যাবি। এখন কিন্তু সময় অত্যন্ত কম, ওটাকে নিয়ে ল্যাজে গোবরে করার কোনো চান্স মানে চেষ্টা করিস না। সুতরাং যাদের করা আছে তারা কর, যাদের করা নেই চলতে যা, একদম ক্যাজুয়ালি একদম ছেড়ে চলে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পাচ্ছি রোটেশনাল মোশন, সেটা আমরা কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন পাবো। আমি আবার রিপিট করছি, যাদের করা আছে তারা করবি, কঠিন চ্যাপ্টার, যথেষ্ট কঠিন চ্যাপ্টার রোটেশনাল মোশন এন্ড সিস্টেম অফ পার্টিকেল। আর যাদের করা নেই তাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে নাম্বার 6 ডিসি সার্কিট। আমি কি বললাম, এখানে ডিসি সার্কিটের ক্ষেত্রে তোর কিন্তু ইনস্ট্রুমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু আসার চান্স সব থেকে বেশি, যেটা হচ্ছে তোর মিটার ব্রিজ রিলেটেড কোশ্চেন, তারপরে কেভিএল কেসিএল বা সিম্পল সার্কিট কম্বিনেশন অফ সেলস, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন, বা ইলেকট্রিক পাওয়ার রিলেটেড কোশ্চেন, বাল্ব কোনটা ফিউজ হবে, কোনটা ব্রাইটনেস বেশি, কোনটা ইন্টেন্সিটি বেশি, দেখবি এই টাইপের কোশ্চেন আসে। নেক্সট যেটা আসছে হচ্ছে মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজম। মুভিং চার্জ, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এন্ড দ্যাট ইজ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এন্ড ইএমআই, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি। এইটা কিন্তু একটা ভাইটাল পার্ট, কখনো কিন্তু এই পার্টটা বাদ দিবি না। এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন মিনিমাম আমি বলছি পাবি। মুভিং চার্জ পার্টিকেল, যেটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তারপরে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড এসি, এই 3টে জায়গা থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন পাবি। এই 3 থেকে 4টে কোশ্চেন পাবি চ্যাপ্টারগুলো। খুব একটা মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বড় চ্যাপ্টার, কিন্তু ইএমআই এন্ড এসি সোজা চ্যাপ্টার, এবং এসিতে একদম ডাইরেক্ট ফর্মুলা ফেলা কোশ্চেন আছে। তো ন্যাচারালি এটা কখনই বাদ দেওয়া উচিত না। আমি বাদ দেওয়ার কোনটার কথা বলেছি, যদি রোটেশনাল মেকানিক্স প্রিপারেশন থাকে তাহলে করবি, আর যদি না থাকে তাহলে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসবে। আমার ওটাকে নিয়ে এখন ক্ষতি করার কোনো লাভ নেই। থার্ড পার্ট যেটা, 8 পার্ট যেটা আসছে সেটা হচ্ছে অপটিক্স।
দেখ অপটিক্স এর ক্ষেত্রে দুটো পার্ট, রে অপটিক্স এন্ড ওয়েভ অপটিক্স। যদি অপটিক্স করা থাকে তাহলে অপটিক্স কর, যদি অপটিক্সের যে গন্ডগোল কিছু হয় তাহলে ছেড়ে চলে যা। ছেড়ে চলে যাওয়া মানে আমি একদম ছেড়ে থাকতে বারণ, মানে একদম পুরোপুরি ছাড়তে বারণ করছি। যেটা আমরা কি কি দেখে যাব, লেন্স মেকার রিলেটেড ফর্মুলার কিন্তু কোশ্চেন আসবে, লেন্স মেকার ফর্মুলা রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে, যে ওয়াটার ইমাজ করা হলো ফোকাল লেন্থ কি হবে, ফোকাল লেন্থ কিভাবে চেঞ্জ হবে, এই টাইপের কোশ্চেন বা অপটিক্যাল ফাইবার রিলেটেড কোশ্চেন, রিফ্র্যাকশনের ক্ষেত্রে প্রিজম রিলেটেড কোশ্চেন আসবে। কিন্তু এই তাহলে এই কতগুলো পার্ট দেখে যাস। যদি অপটিক্সটা পুরো পড়িস তো ঠিক আছে, যদি অপটিক্স মনে হয় যে আমাকে ছাড়তে হবে তাহলে এই কতগুলো পার্টের উপর স্ট্রেস দিয়ে যা। সেটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা, বারবার বলছি লেন্স মেকার ফর্মুলা রিলেটেড কোশ্চেন, তারপরে হচ্ছে প্রিজম থেকে কোশ্চেন কিন্তু আসে, আর অপটিক্যাল ফাইবার এই জায়গা থেকে কোশ্চেন আসে, বা রিয়েল রেট অ্যাপারেন্ট ডেপথ রিলেটেড কোশ্চেন আসে। এই কতগুলো জাস্ট জিনিস দেখে যা। এন্ড ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে YDSE ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট পুরো করার দরকার নেই। যদি মনে হয় যাদের পুরো করা আছে অবশ্যই করবি, আমি বলছি না যে আমি বলেছি বলে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু যাদেরও আমি বলছি যারা একদম ওটা নিয়ে একদম কনফিডেন্স নেই তাদের ক্ষেত্রে বলছি যে এই কতগুলো পার্ট দেখে যা, আশা করি তোদের কিন্তু আসবে। YDSE ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট, তা ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি রেশিও দিয়ে যে ফর্মুলা দিয়ে কোশ্চেন, সুপারপজিশন অফ লাইট ওয়েভের ক্ষেত্রে ওই ফর্মুলাগুলো দেখে যা। যেমন হচ্ছে YDSE এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি রেশিও দেয় Imax বাই Ib যে রেশিও, যেটা A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 তার হোল স্কয়ার, বা রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ I2 বাই রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ I2 তার হোল স্কয়ার। এই রিলেটেড কোশ্চেন ছিল দেখে যাবে। এন্ড YDSE এক্সপেরিমেন্ট, আবার রিপিট করছি, YDSE এক্সপেরিমেন্ট ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট এখান থেকে দেখে যাবে। তাহলে অপটিক্স এর ক্ষেত্রে কি হবে, যারা অপটিক্স পুরো করছিস তো করছিস, খুব ভালো কথা, একদম ওয়েল এন্ড গুড। যদি পুরোপুরি না করতে পারিস, রে অপটিক্স এর ক্ষেত্রে আমাকে লেন্স মেকার ফর্মুলা, নাম্বার 2 হচ্ছে প্রিজম রিলেটেড প্রবলেম, নাম্বার 3 হচ্ছে অপটিক্যাল ফাইবার, এন্ড নাম্বার 4 হচ্ছে রিয়েল ডেপথ এন্ড অ্যাপারেন্ট ডেপথ রিলেটেড প্রবলেম। এই কতগুলো জিনিস দেখে যা, আশা করি পাবি তোরা, ঠিক আছে। এই কতগুলো জিনিস কিন্তু আমাকে দেখে যেতেই হবে এর ক্ষেত্রে। এখন দেখ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, EM ওয়েভ। দেখ EM ওয়েভটা মানে ছোট চ্যাপ্টার, আমি বলবো করে নিবি, তুই কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে, কখনো কখনো কোশ্চেন কোনোবার আসেনি, আবার কখনো কখনো দুটো কোশ্চেন আসছে, তো ন্যাচারালি করে যাওয়াটাই বেটার, কারণ ছোট চ্যাপ্টার, ইনফরমেটিভ টাইপের চ্যাপ্টার, একটা দুটো ফর্মুলা আছে, তো ন্যাচারালি যদি EM ওয়েভ করা থাকে তো EM ওয়েভ দেখে যা। নাও আসতে পারে, আসতে পারে, অনেক সময় 0 কোশ্চেন এসছে, অনেক সময় দুটো কোশ্চেন এসছে, তো ন্যাচারালি যেহেতু ছোট চ্যাপ্টার রিস্ক নেওয়ার কোনো লাভ দরকার নেই, তো ন্যাচারালি ওটা তোরা দেখে যায় একটু, ঠিক আছে। তাহলে এবারে যদি এক্সট্রা সময় থাকে তাহলে সাউন্ড ওয়েভটা একটু দেখে যায়। সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমি স্পেশালি বলে দিচ্ছি কোনটা, বিটস রিলেটেড প্রবলেম, বিটস যেটা হচ্ছে সনোমিটার ওয়্যার রিলেটেড বিটস, ওপেন টিউব ক্লোজ টিউব রিলেটেড বিটস। এই জাস্ট সাউন্ড ওয়েভের ক্ষেত্রে পুরোটা করার দরকার নেই, জাস্ট ব্রিজ রিলেটেড প্রবলেম এইটা কিন্তু দেখে যা। বিটস রিলেটেড প্রবলেম যেটা হচ্ছে সনোমিটার ওয়্যারের ক্ষেত্রে দেখতে পারিস মানে দেখতে হবে অ্যাকচুয়ালি, আর ওপেন টিউব ক্লোজ টিউব বিটস রিলেটেড প্রবলেম আবার বলছে কিন্তু সাউন্ড ওয়েভের ক্ষেত্রে। আর ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ কার কার উপর ডিপেন্ড করে। আর ইকুয়েশন কম্পেয়ারেবল প্রবলেম সেটা হচ্ছে স্টেশনারি ওয়েভ এন্ড প্রোগ্রেসিভ ওয়েভ। এই জাস্ট কতগুলো জিনিস তোরা সাউন্ড ওয়েভে দেখতে পারিস, পুরোটা দেখার দরকার নেই, আমি আবার বলছি পুরোটা দেখার দরকার নেই। একটা হচ্ছে বিটস রিলেটেড প্রবলেম, সেটা হচ্ছে সনোমিটার ওয়্যার এন্ড ওপেন টিউব ক্লোজ টিউব। সেকেন্ড কি বললাম আমি, সেকেন্ড হচ্ছে ইকুয়েশন কম্পেয়ার করা প্রবলেম, সেটা হচ্ছে স্টেশনারি ওয়েভ এন্ড প্রোগ্রেসিভ ওয়েভ। এই দুটো ওয়েভের ইকুয়েশন কম্পেয়ার করা প্রবলেম। এন্ড ভেলোসিটি অফ দ্য সাউন্ড ওয়েভ রিলেটেড কোশ্চেন, যেটা v √ অফ গামা RT বাই m বা √ অফ গামা p বাই রো। ইকুয়েশন কম্পেয়ার করা প্রবলেম, হয়তো বলবে যে টেম্পারেচার ভ্যারি করছে, ডিফারেন্ট গ্যাস আছে, মোলার মাস ভ্যারি করছে, একটা ভেলোসিটি দিয়ে দিল আর একটা ভেলোসিটি কত হবে। তাহলে আমি যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু 140 মার্কস পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। তোরা কোন কোন জিনিস একদম স্কিপ করতে পারিস আমি সেটাও বলে দিয়েছি।
যে রোটেশনাল মেকানিক্স যদি প্রিপারেশন থাকে তাহলে কর, নাহলে কিন্তু ছেড়ে দেবে। ওকে, অপটিক্সের ক্ষেত্রে একদম তো যদি প্রিপারেশন না থাকে তাহলে আমি জাস্ট 3টে থেকে 4টে সাব টপিক বলেছি, ওই 3টে থেকে 4টে সাব টপিক দেখে যান। ওকে, এখন প্র্যাকটিসের নিয়ম কি? একদম প্রেশার দিবি না, প্রপারলি প্রত্যেক দিন প্রায় 6 থেকে 7 ঘন্টা ঘুমবি। যে পরীক্ষা আসছে বলে আমি একদম তেড়ে ফুড়ে একদম সারাদিন পড়তে শুরু করলাম, ওটা কোনো প্রসেস না। তুই সারাক্ষণ মানে 1 বছর 6-7 মাস ধরে পড়েছিস, তো চাপের কিছু নেই। এখন একটু কোশ্চেন প্র্যাকটিসটা ম্যাক্সিমাম কর। তোরা নিশ্চয়ই, আমি যেটা প্রসেস আগে বলেছিলাম যে বইয়ের মধ্যে সলভিং করবি PYQ, যেগুলো আটকাচ্ছে সেগুলো ওখানে মার্কিং করে দেয়, দ্বিতীয়বার আর একবারকে দেয়। ওকে, আর একটু টাইমার নিয়ে PCB একটু প্র্যাকটিস কর। আমার আবার ভিডিও আসবে, তোদের পরীক্ষার আগে অবশ্যই আসবে। আমি আরো 2টো ভিডিও করবো যাতে তোদের লাস্ট মিনিট আমি তোদের কিছু টিপস দিতে পারি, যাতে লাস্ট মিনিট ওই সাজেশনের জন্য তোদের কিছু অন্তত উপকারে লাগে। ওকে, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।